প্রথমে নির্বাচনে পরাজয়, তারপরে একেবারেই দলের নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এরপর সব থেকে বড় যে প্রশ্নটা উঠতে শুরু করেছে, তৃণমূল কংগ্রেসের যে খাজানা, যেটার জন্যই তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল, পশ্চিমবঙ্গকে লুট করে টাকা সংগ্রহ করা, সেই এই বিপুল পরিমাণের তৃণমূল কংগ্রেসের সম্পত্তি, যেটা অফিসিয়ালি ঘোষিত ১৬০০ কোটি, বর্তমানে তার ভ্যালু সম্ভবত ১৮০০ কোটি টাকার একটা বিপুল সম্পত্তি, কিন্তু তার থেকেও তাদের অঘোষিত সম্পত্তির পরিমাণ এ শুধুমাত্র ব্রহ্মাই জানেন। কিন্তু এই সম্পত্তিটা তাহলে তৃণমূল কংগ্রেস ভেঙে যাওয়ার পর এই মুহূর্তে পরিষদীয় দলে, বিধানসভার পরিষদীয় দলে কন্ট্রোল চলে গিয়েছে তৃণমূলের কালীঘাটের বাইরে। এবং আগামী ৮ তারিখে যখন ইন্ডি জোটের বৈঠক রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সেখানে যাবেন, ঠিক ওই দিনই আইদার অপারেশন লোটাস কিংবা অপারেশন বেঙ্গল, এই দুটোর মধ্যে একটা বড় কোনো ধামাকা দেখতে পাবেন আপনারা। এর মধ্যে যদি এই ধামাকাটা হয়ে যাওয়ার পর যখন মানে বিধানসভা এবং লোকসভা, রাজ্যসভা ২-৩ জায়গাতেই তৃণমূল কংগ্রেস কার্যত পেন্সিল যখন হাতে, তখন তাদের এই বিপুল পরিমাণের সম্পত্তির ভাগিদার হবেন কে? আপনি, আমরা? শোনাবো আজকে আপনাদের সামনে। এবং তৃণমূল কংগ্রেসের ওই জোড়া ফুল প্রতীক, সেটাও চুরি করা, সেটাও কোনো একটা শিল্পীকে দিয়ে আঁকানো হয়েছিল, সেই শিল্পীকে মর্যাদা না দিয়ে নিজেদের বলে চালিয়ে আসা তৃণমূল কংগ্রেসের প্রতীকটা পর্যন্ত রাখতে পারবে না সঙ্গে, এমনই পরিস্থিতি। জানাবো আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমার একটা আক্ষেপ রয়ে গেল, এটা নিয়ে আমি একটা পরে পর্ব করব। ২০১৮ সাল থেকে মেয়রের পদে ছিলেন মাননীয় ফিরহাদ হাকিম, তাকে তার যে শেষ বিদায়, সেটা মানে সেখানে ডিম আমি দেখতে পেলাম না, এটা আমার খুব দুর্ভাগ্য লাগলো। তার শেষ বিদায়ে যিনি পশ্চিমবঙ্গের একটা বড় অংশ, মানে আমাকে আপনাকে বলেছিল যে আমরা নাকি জঞ্জাল, মানে ওই আমরা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছি বলে আমরা দোষী, এরকম টাইপের বলেছিল। এনার কেন মানে ওই বিদায়ী মঞ্চে ডিম থাকলো না, এটা আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, ভালো ব্যাপার। তো ডিম পছন্দ করেন না, খানটান না, বোধহয় অন্য কিছু খান। যাই হোক, আজকের পর্ব এটা নয়, তাকে নিয়ে অন্য পর্ব বানাবো। আমি আজকে যেটা আপনাদের সামনে বলবো, যে দেখুন, এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভাটাকে কন্ট্রোল করছেন, তিনি বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সেটাকে স্পিকারও সম্মতি দিয়েছে। এই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদিও হাইকোর্টে মামলা করেছেন, সে যাই হোক, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটি মিটিং বা বৈঠক ডেকেছিলেন এবং সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে বর্তমানে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে সাংসদের সংখ্যা হচ্ছে ৪১, সম্ভবত ২৭টা আর ওই ১৩টা এরকম কিছু একটা হবে, বা ২৮টা ১৩টা এরকম একটা কিছু হবে। মানে ২৮টা রাজ্যসভায় আর ১৩টা ২৮টা লোকসভায়, ১৩টা রাজ্যসভায়। এই লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে ৪১টা আসনের 1/3, অর্থাৎ সংখ্যাটা ১৮টা হলেই 1/3 হয়ে যাবে। সেই ১৮ বা তার বেশি সংখ্যক এমপি আগামী ৮ তারিখে, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের বৈঠকে যাবেন, সম্ভবত সেই দিনই আইদার অপারেশন লোটাস হবে কিংবা হবে ওয়েস্ট বেঙ্গল মডেল। এই দুটো মডেল কি আপনারা হয়তো কিছু সংবাদ মাধ্যম থেকে জেনে নিয়েছেন, আমি আপনাদের সামনে আজকে জানাবো। কিন্তু জানানোর আগে সব থেকে যে ইন্টারেস্টিং স্টোরি, এটা জানাবো, খুব ইন্টারেস্টিং। কিন্তু তার আগে যেটা বলবো কি হতে পারে, দেখুন, প্রথম কথা, তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে একটা তৃণমূল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা দাবি করতে শুরু করেছে আদি তৃণমূল, ওই শক্তিগড়ের ল্যাংচার মতো আদি ল্যাংচা ঘর, ওই টাইপের আর কি। তো এই আদি তৃণমূল, এবং যদি বিধানসভার মতোই আগামী ৮ তারিখে লোকসভাতেও এইরকম ১৮ জন সরাসরি আইদার বিজেপিতে যোগ দিক, অর্থাৎ অপারেশন লোটাস কিংবা বেঙ্গল মডেল, বাইরে থেকে ঋতব্রত মডেলের যদি সমর্থনও দেয়, তাহলে সেক্ষেত্রেও একটা সময় পরিস্থিতি খুব শীঘ্রই আসবে
যেখানে এই আদি তৃণমূল অর্থাৎ কালীঘাটের তৃণমূল একটা আর নতুন যে তৃণমূল তারা দাবি করতে শুরু করবে যে আমরাই তৃণমূল, আমাদেরকে তাহলে তৃণমূল কংগ্রেসের এই ১৬০০ কোটি টাকার তহবিলটা আমাদের উপর ছেড়ে দেওয়া হোক, তৃণমূলের প্রতীকটাও আমাদের দিয়ে দেওয়া হোক। এবং এই নিয়ে তাহলে পদ্ধতি কি, প্রসেস কি, এনারা ওই ৮ তারিখের পর ওই অপারেশন লোটাস কিংবা অপারেশন বেঙ্গল হয়ে যাওয়ার পর তারপরে এরা যাবে নির্বাচন কমিশনের কাছে এবং নির্বাচন কমিশনারের সচিবের কাছে গিয়ে তারা দাবি করবেন, আমি আগে থেকে সব বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন ঘটনাগুলো ঘটে কিনা, কবে ঘটবে ডেট আমি বলতে পারবো না, কিন্তু ঘটে কিনা দেখে নেবেন। আপনারা অনেকেই আমাকে ফোন করে বলছেন যে প্রলয় বাবু আপনি কি করে মিলিয়ে দেন সবকিছু। দেখুন, একটু বুদ্ধি, একটু পড়াশোনা, একটু চর্চা আর একটু সৎ ইচ্ছা এটুকু থাকলেই করা যায়। তো যাই হোক, আমাদের সমর্থন করতে চাইলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করবেন দয়া করে। তো আমি যেটা বলছি, তাহলে এই তারা অ্যাপ্লাই করবেন গিয়ে সচিবের কাছে, নির্বাচন কমিশনের সচিবের কাছে, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল এবং ওদিকে কাকলি ঘোষ দস্তিদার এর দল, তারা এসে লোকসভা মানে লোকসভার প্রতিনিধি, রাজ্যসভার প্রতিনিধি আর বিধানসভার প্রতিনিধি মিলে তারা বলবেন যে আমরাই হচ্ছে আসল তৃণমূল, তৃণমূল এবং তৃণমূলের এই ১৮০০ কোটি টাকার ঘোষিত সম্পত্তি, অঘোষিত ছেড়ে দিন, ওটা তো প্রচুর ব্যাপার, তো ঘোষিত সম্পত্তির তহবিলটা আমাদের দিয়ে দেওয়া হোক। নির্বাচন কমিশন তখন কি করবে, এইটা পাওয়ার পর যখন ক্ল্যাশ হয়ে যাবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় আবার কোর্টে পড়ে যাবেন, অনেক কিছু হবে। কিন্তু সেই সময় নির্বাচন কমিশনের যে ভূমিকা হবে সেটা হচ্ছে তারা আসলে চেক করার চেষ্টা করবেন যে দুটো দলের মধ্যে, মানে পুরনো তৃণমূল আর নতুন তৃণমূলের মধ্যে কার কাছে কতগুলো এমএলএ রয়েছে, কার কাছে কতগুলো এমপি রয়েছে, শুধু এমএলএ এমপি নয়, কার কাছে কতগুলো ভারপ্রাপ্ত দায়িত্ব পূর্ণ কোনো, মানে সেগুলো সাংবিধানিক পদ নাও হতে পারে, কতগুলো তাদের মানে কি বলবো, তাদের দলের আরো কতগুলো পদ রয়েছে এবং সেগুলো কাদের দখলে রয়েছে। এই পুরোটা দেখার পর যদি দেখা যায় নতুন তৃণমূল বলে যারা দাবি করছেন, এখন সংখ্যাটা তাদের অনেক বেশি, আপাতত ৬০-এর কাছাকাছি রাজ্যসভায়, মানে মাফ করবেন বিধানসভায়, আর ওখানে মিনিমাম শোনা যাচ্ছে ২২টা মতো হবে, অর্থাৎ সেখানেও তারা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে। তাহলে এই কালীঘাট মমতার তৃণমূল সেটা কিন্তু সংখ্যালঘু হয়ে পড়বে এবং তার ফলে যেটা হতে পারে, নির্বাচন কমিশন সব দিকে খতিয়ে দেখে, এটা রাতারাতি হবে না, সময় সাপেক্ষ ব্যাপার, প্রচুর লিগ্যাল কমপ্লেক্সিটি রয়েছে, এটা হওয়ার পর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল খাজানা, যে খাজানাগুলো আইদার কাউকে ভয় দেখিয়ে কোনো দলকে, কোনো ইন্ডাস্ট্রিকে, কিংবা ওই মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই বললেন এই তো ৩০ বছরের জন্য অ্যাপেলোকে রিনিউয়াল করে দিলাম, ওর বিনিময়ে কত টাকার পার্টির জন্য বা নিজের জন্য চাঁদা নিয়েছিলেন সেটা তো আর তিনি বললেন না। তো এই বিপুল পরিমাণের সংগ্রহে থাকা তাদের চাঁদা টাকা, এইটা কিন্তু ভাগ হয়ে যাবে। এইটা কিন্তু নির্বাচন কমিশন তখন বলবে, যদি নতুন যেটা তৃণমূল দাবি করছে তারা যদি প্রমাণ করতে পারে তাহলে এই তহবিলের ভাগটা তারা পেয়ে যাবে। শুধু তাই নয়, প্রতীকটাও তারা পেয়ে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় শূন্য হাতে তাকে থাকতে হবে। হ্যাঁ, অবৈধ সম্পত্তির মালিক তখনও তিনি হয়তো থাকবেন, যতক্ষণ না পর্যন্ত তদন্ত করে সেগুলোকে খুঁড়ে বার করা হচ্ছে। কিন্তু এখানে একটা ঘটনা ঘটতে পারে, যদি দুটোই কার্যত সমান সমান হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আর নতুন তৃণমূলের ক্ষমতা যদি সমান সমান হয়ে যায়, সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধ। তার কারণ সেক্ষেত্রে তহবিল ভাগ করে দেওয়া হবে, দু দলকেই তহবিল ভাগ করে দেওয়া হবে এবং প্রতীকটাকেও সাসপেন্ড করে দেওয়া হবে, বলা হবে তোমরা ভাই নিজের নিজের নতুন প্রতীক আনো এবং সেই প্রতীকে লড়ো। অর্থাৎ অনেক রঙ্গ তামাশা পশ্চিমবঙ্গের বুকে দেখতে হবে। কিন্তু এর মধ্যে সব থেকে যেটা পেন পয়েন্ট আমাদের, সেটা হচ্ছে, খুব ভালো করে বুঝবেন এই জায়গাটা, বুঝতে হবে আপনাদের, খুব ইন্টারেস্টিং। সব থেকে বড় পেন পয়েন্ট, কাঁটা দিয়ে কাঁটা তোলার একটা পেন পয়েন্ট আছে, তাহলে তো সবাই কাঁটা দিয়ে কাঁটা তুলতো। সেটার পেন পয়েন্ট হচ্ছে আপনার শরীরে যেটা ভুকে রয়েছে সেটাও কাটা, আর যেটা দিয়ে তুলবেন সেটাও কাটা। অর্থাৎ বিজেপি এই তৃণমূলকে দিয়ে যে পুরনো তৃণমূলকে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু সেই যাকে ধরছে সেও তো তৃণমূল, সেও তো চোরের দলেরই একটা অংশ, সেও তো এতদিন ধরে পশ্চিমবঙ্গবাসীকে অত্যাচারী করে গিয়েছিল। তাই আমাদের কিন্তু পরবর্তী লোকসভা নির্বাচন পর্যন্ত তৃণমূলের সাংসদদের এবং বিধায়কদের সহ্য করতে হবে। এর জন্য মানসিক প্রিপারেশন নিয়ে নিন। আমি পরে বিস্তারিত ব্যাখ্যা করব, আপনাদের ক্ষোভ থাকবে, আমার তো ক্ষোভ সব থেকে বেশি রয়েছে। কারণ তৃণমূলের ভালো বলে হয় বলে আমি বিশ্বাস করি না, তৃণমূলের সবাই চোর, এটাই এই নীতিতেই আমি বিশ্বাস করি। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যখন বলতেন, এইখানে দেখুন কি কেন এটা গুরুত্বপূর্ণ। আপনারা এখন সবাই বলবেন যে না, একটা তৃণমূলকেও বিজেপিতে নেওয়া উচিত নয়, এটা বলবেন তো সবাই। কিন্তু আবার এমন একটা পয়েন্ট এখনই বলছি, তখনই আপনি বলবেন না না এবার তো ভেবে দেখার দরকার আছে। শুনুন, লোকসভাতে আপনি চান যে এক দেশ এক ভোট, এটা চান আপনি?
এখনই বলবেন হ্যাঁ। আচ্ছা, লোকসভা রাজ্যসভা মিলিয়ে আপনি একটা নীতি পাশ হোক চান, যে এই যে এক একটা ধর্মের এক একটা তাদের আইন, আলাদা আইন রয়ে গিয়েছে, এক দেশ এক আইন না না বিশ্বাস করে, এটা কি চান না যে এক দেশ এক আইনের বিলটাও পাশ করা হোক? তাহলে এই দুটো গুরুত্বপূর্ণ এবং আরো পাইপলাইনে যে গুরুত্বপূর্ণ বিলগুলো রয়েছে এই মুহূর্তে সেগুলো পাশ করাতে গেলে বিজেপির তো 2/3 ক্ষমতা নেই, রাজ্যসভায় নেই, আর লোকসভাতে যা হোক করে আসে। কিন্তু মনে রাখবেন যে সেটা হচ্ছে কিছুদিন আগে, মাস দেড়েক আগে মহিলা সংরক্ষণ বিল, এবং ওই যে নতুন করে আবার বিধানসভাগুলোকে সেগুলোকে ঠিকঠাক ভাবে গঠন করার যে একটা বিল ছিল, সেটা তো এত সেটা তো সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করতে পারেনি বিজেপি, সেটা তো হেরে গিয়েছিল। কাজে এক দেশ এক ভোটের মতো এই নীতি যদি চালু করতে না পারে তাহলে এই তৃণমূলের মতো দলগুলো আবারও জন্ম হয়ে যাবে। সেই কারণে এই নীতিগুলো তো আমাদের লোকসভা বা রাজ্যসভায় পাশ করতে হবে, আর পাশ করতে গেলে 2/3 সমর্থন আমাদের প্রয়োজন। সাংসদরা কোথা থেকে আসবে? সেই কারণে তৃণমূলের সাংসদদের সমর্থনটা আমাদের প্রয়োজন। অর্থাৎ এই পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এই তৃণমূলের চোরগুলোকেই, তাদেরকেই আমাদের মানে ওই সাংসদ এমএলএ হিসাবে কিছুটা হলেও কষ্ট করলে হয়তো মেনে নিতে হবে। তার কারণ আমাদের প্রায়োরিটি ঠিক করতে হবে, আপনাকেও প্রায়োরিটি ঠিক করতে হবে। আপনি এক দেশ এক ভোট চান, আপনি ওই কি বলবো, মানে এক দেশ এক আইন চান, এইগুলোতে এইটা বেশি প্রায়োরিটি আপনার, নাকি আপনার বেশি প্রায়োরিটি যে তৃণমূলের, আমরা ওগুলো চাই না, তৃণমূলের মতো একটাও এমএলএ এমপি কে বিজেপি যেন সমর্থন না করে, এই দুটোর মধ্যে আপনাকে প্রায়োরিটি ঠিক করতে হবে। দেখুন, দেশের হিসাবে কিন্তু প্রথমটার প্রায়োরিটি সব থেকে বেশি, কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে জানি আমাদের জ্বালা এবং যন্ত্রণা এই তৃণমূলের ছ্যাচর গুলোকে যেন একটা কেউ দলে না নেওয়া হয়। এখানে দুটো মডেলে অপারেশনটা হবে। কি কি মডেল এবার আপনাদের সামনে একটু ব্যাখ্যা করি। দুটো মডেল অপারেশন হতে পারে। একটা হচ্ছে আপনাদের সামনে বলছি অপারেশন লোটাস, যেটাই কিছুদিন আগে সর্বশেষ যেটা দিল্লিতে হয়েছিল, রাঘব চড্ডা 2/3 আম আদমি পার্টির সাংসদদের নিয়ে চলে গিয়েছিলেন বিজেপিতে। কেন 2/3 সাংসদ নিয়ে যাওয়াটা জরুরি? তার কারণ 2/3 সাংসদ যদি নিয়ে যান তাহলে আপনাদের বিরুদ্ধে যারা গেলেন তাদের বিরুদ্ধে দলত্যাগী, দল বিরোধী আইন আনা যাবে না, বা আপনাদের বিরুদ্ধে দল বিরোধী কোনো অভিযোগ আনা যাবে না 2/3 সমর্থন নিয়ে যদি বেরিয়ে যেতে পারেন। তাহলে তৃণমূল কংগ্রেসের 2/3, 41-এর 2/3 কত? 18টা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস, বিজেপি এখন ফোন করা শুরু করে দিয়েছে, শোনা যাচ্ছে যদি মিনিমাম 18 জন সাংসদকে নিয়ে বেরিয়ে যেতে পারে তাহলে 2/3 নিয়ে বেরিয়ে পড়বে, তাহলে কিন্তু সেটা, এবং তারা সরাসরি গিয়ে বিজেপিতে যোগ দেবে। এটা হচ্ছে অপারেশন লোটাস। এই অপারেশন লোটাসে সরাসরি তারা বিজেপিতে যোগদান করে 2/3 যেহেতু বেরিয়ে যাবে, তাই কিন্তু সেখানে তাদের বিরুদ্ধে মানে দলত্যাগী বিরোধী আইন অ্যাপ্লাই করা যাবে না, এবং বিজেপিরও অনেক স্ট্রং হয়ে গেল, পরবর্তীকালে এই সমস্ত আইনগুলো পাশ করতে সুবিধা হবে। এটা গেল প্রথম মডেল। দ্বিতীয় মডেল কি? দ্বিতীয় মডেল হচ্ছে আমাদের বাংলার তৈরি করা ওন বেঙ্গল মডেল, সেটা হচ্ছে ঋতব্রতর তৈরি করা বেঙ্গল মডেল। সেটা কি না, আমরা তৃণমূলেই থাকবো, আমরা বলবো যে আমরা আমরা নতুন তৃণমূল, আমরাই আসল তৃণমূল, এবং আসলে আমরা তৃণমূল তৃণমূল বলবো কিন্তু আমরা বিজেপিকেই সমর্থন করব। এই দেখছেন না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যতই বলুক এরা তৃণমূল, এরা তো তৃণমূল নয়, এরা শুভেন্দু অধিকারী বা বিজেপির অঙ্গুলি হেলনে, এরা ডান দিকে বললে ডান দিকে যাবে, বাঁদিকে বললে বাঁদিকে যাবে। আলটিমেটলি আমাদেরকে এদের প্রত্যেককেই আমাদের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করতে হবে, এটাই আলটিমেটলি আমাদের লক্ষ্য। কিন্তু আপাতত 3 এবং 4 বছর এটা আমাদের হচ্ছে না, এবং এদেরকেই আমাদেরকে কিন্তু সহ্য করতে হবে। তার কারণ আমাদের উদ্দেশ্য অনেক বড়, আমাদের উদ্দেশ্য টার্গেটটা কিন্তু অনেক বড়, তাই ওই ছিচকে চোরদের দিয়ে আমাদের ডাকাত ধরতে হবে। সেই কারণে কয়েকদিনের জন্য, কয়েক বছরের জন্য ছিচকে চোরদেরও আমাদের সমর্থন প্রয়োজন হবে। এবং সেই কারণেই বললাম বেঙ্গল মডেলে যদি লোকসভা এবং রাজ্যসভা ভাঙতে পারে, তখন কিভাবে ভাঙবে? যে তারা বলবে এই 18টা বা 22টা যতজন তৃণমূল কংগ্রেসের আগামী 8 তারিখে গিয়ে তারা বিক্ষোভ দেখাবেন বা বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইন্ডিজোটের সঙ্গে পার্টিসিপেট করবেন, যে আমরাই হচ্ছে আসল তৃণমূল এবং আমরা তীব্র বিজেপি বিরোধী, আমরা বিজেপির প্রত্যেকটা নীতির বিরোধিতা করব, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা লিডার মানবো না। এইরকম বলে তারা একটা নতুন তৃণমূল হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করবেন, এবং সেই আত্মপ্রকাশের পর তারা বেঙ্গল মডেল প্রতিষ্ঠা করে কার্যত বিজেপিকেই সমর্থন করবেন যে কোনো বিল পাশ করার ক্ষেত্রে, সেটা অ্যাবস্টেন থেকেই হোক কিংবা প্রত্যক্ষভাবে সমর্থন করেই হোক, গোটাটাতেই বিজেপির লাভ। এইখানে গত দিনে আমি আপনাদের সামনে বললাম তৃণমূল কংগ্রেসের
মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে একটা বৈঠক হয়েছেন, সেখানে এমএলএ এবং এমপিরা ছিলেন হাতে গোনা। এমএলএরা ছিলেন সম্ভবত 8 জন আর এমপি ছিলেন সম্ভবত 5 জন। এত এমএলএ 41 জনের মধ্যে 5 জন, 78 জনের মধ্যে 8 জন এমএলএ। এদের মধ্যে নাকি ডিসকাশন হয়ে যেটা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র এই ব্যাপারটিকে একদিকে ডানা ছাটা হয়েছে, অন্যদিকে আবার যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক সম্পত্তি ছিল তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গ ছিল তাদের পারিবারিক ভোগ্য পণ্য, সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর শত ক্ষোভ থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করে রেখে দিয়েছেন। মানে ধরুন আমি আমার চ্যানেলকে এখন যদি বলি সর্বভারতীয় সিম্পল অ্যাজ এবিসি, যেমন হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একই একই বিষয়। তো যাই হোক, কিন্তু তাকে রেখে যেমন দিয়েছেন, অ্যাডিশনালি যুগ্মভাবে আরো 2জনকে কিন্তু সাধারণ সম্পাদক করা হয়েছে তার সঙ্গে সঙ্গে। তাকে ডেরেক ওব্রায়ন এবং হচ্ছে ওই দোলা সেন, যিনি বলেছিলেন প্রকাশ্যে যে তৃণমূল করলে ভাগ দিতে হবে, 80 ভাগ পাঠিয়ে দিতে হবে আর 20 ভাগ তুমি রাখতে পারো, এরকম ভাবে প্রকাশ্যে বলেছিলেন। এরা হচ্ছে 3জন মিলে এখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এরা হচ্ছে সাধারণ সম্পাদক, যে সর্বভারতীয় দলের আর কয়েকদিন পর সিম্বলটাও থাকবে না, তাদের তহবিলের টাকাটা পর্যন্ত ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেখানে তৃণমূলের সুব্রত বক্সি, রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের, তাকেও সরিয়ে দেওয়া হয়ে ওই জায়গায় রাখা হয়েছে ওই লিপস্টিক দিদি, কি নাম আমি ভুলে যাচ্ছি, ইচ্ছা করছে না মনে করতে, আপনারা বুঝে নেবেন। তো এই হচ্ছে আপাতত তৃণমূল কংগ্রেসের সমস্ত পরিবর্তন এইটা এখন। কিন্তু এই পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, আমাদের কিছুদিন সহ্য করতে হবে। আমি জানি আপনাদের বিরুদ্ধে আজকে ক্ষোভ বিক্ষোভ সবকিছু থাকবে, কিন্তু কখনো কখনো ইন্টেলিজেন্টলি আমাদের বিহেভ করতে হবে। যখন পরিস্থিতি ধরুন আপনাকে বাজে চুজ করতে হবে কিংবা খুব বাজে চুজ করতে হবে, তাহলে আপনি কি করবেন? তখন আপনাকে বাজে চুজ করতে হবে, কারণ আপনার কাছে অপশন দুটো, আইদার আপনি খুব বাজে চুজ করবেন, না হলে আপনি বাজে চুজ করবেন। এখন আমাদের পরিস্থিতি তাই, আইদার আমরা তৃণমূল কংগ্রেসকে মানে এই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে মান্যতা দিতে হবে, আর না হলে এদেরকে ভাঙাতে গিয়ে আমাদের বাকি যে যাদের রয়েছে আপাতত কিছুদিনের জন্য, কয়েক বছরের জন্য, তাদেরকেই আসল তৃণমূল হিসেবে বানিয়ে দিয়ে আগে এদের ঘরটাকে পোড়াতে হবে। মানে ঘর পোড়ানো মানে আক্ষরিক অর্থে বলছি না, রাজনৈতিকভাবে আগে এদের রাজনৈতিক ভূমি ধসিয়ে দিতে হবে, এবং তারপরে বাকি যারা রয়ে গেল, এদের তো পশ্চিমবঙ্গের মানুষ তো রইলাম আমরা, কি পারবো না? এরা এরা জিতবে? এই যে কটা আজকে আদি তৃণমূল বলছে, নব্য তৃণমূল বলছে, এরা জিতবে? হ্যাঁ, নতুন তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জিতবে পরে নির্বাচনে? মনে হয় আপনার এই 50টা বিধায়ক যারা জিতবে, এই সাংসদ যারা রয়েছে জিতবে? আর রাজ্যসভার সাংসদ তো জানেন লোক মানে এই বিধানসভার ইয়ের উপর ডিপেন্ড করে, বা লোকসভার ইয়ের উপর ডিপেন্ড করে কতজন মেম্বার গেছেন। কাজে ওসব নিয়ে ভাববেন না, পশ্চিমবঙ্গের মানুষ আমরা সাফ করে দেবো, কিন্তু ওই 2-3টা বছর একটু ছুঁচো গিলে রাখতে হবে গলার মধ্যে, খুব কষ্ট হবে। কিন্তু একটু ওই ভিডিওগুলো দেখে নেবেন, ডিম ফিম ছোড়া হচ্ছে এসে হচ্ছে, একটু মনটা ভালো হবে, আমরা মাঝে মাঝে দেখাবো, দেখবেন মনটা একটু ভালো হয়ে যাবে। ওগুলো দেখে একটু মনটাকে একটু সন্তুষ্ট করে রাখবেন, কারণ আলটিমেটলি আমাদের লক্ষ্য হচ্ছে এক দেশ এক আইনের মতো প্রতিষ্ঠা করা, ঠিক আছে? কাজে এই কংগ্রেসের মতো দল, এই তৃণমূল কংগ্রেসের মতো দল, আম আদমি পার্টির মতো দল, সমাজবাদী পার্টির মতো দল, যারা এরা যেন ভারতবর্ষের বুকে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে, এটাই তো আমাদের প্রতিষ্ঠা করে যেতে হবে আমাদের আগামী প্রজন্মের জন্য। সেই কাজটার জন্যই আমরা কিন্তু ব্রতী। সমর্থন করতে হবে, সমর্থন না করলে কি করে এগোবো? আপনারা সমর্থন না করলে তো আমি এগুতে পারি না, তাহলে আর মনেই হয় না যে পরবর্তীকালে ভিডিও আনবো। মাঝে মাঝে ভিউ কমে গেলে তখন মনে হয় না আর করবো না, কিন্তু আপনাদের সমর্থন প্রয়োজন, ভালোবাসা প্রয়োজন, কমেন্ট প্রয়োজন, শেয়ার প্রয়োজন, সবগুলোই যেমন পাচ্ছি আর একটু বেশি করে পেলে ভালোই হয়। সবাই ভালো থাকবেন, এখনের মতো এখানে।